মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে এমসিকিউ আসে এবং কেমিস্ট্রি আমরা অনেকেই ভয় পাই। এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা হাজির স্যারের বইটা লাইন বাই লাইন পড়ি না। তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই হাজির স্যারের বইটা যেন তোমাদের খুব ভালো করে পড়া হয়। তো আমি যে কাজটা করব, প্রতিদিন একটা করে টপিক চুজ করব এবং সেই টপিকের, যেমন আজকের টপিক হচ্ছে আমাদের 1.6 ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তো এইখান থেকে আমরা প্রথমে হচ্ছে ফার্স্টে আমার নোট করা আছে, সেই নোট থেকে তোমাদের পড়ায় দেবো। এখানে বিভিন্ন ছন্দ বলো বা বিভিন্ন টেকনিক বলো, এটার মাধ্যমে জিনিসটা তোমাকে পড়ায় দিব। এরপরে হচ্ছে দাগানো বই দেখায় দিব যে হাজার স্যারের বইয়ের কোন কোন লাইন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে। এবং তারপরে আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করবো, মেডিকেলে আসা কোশ্চেন বলো বা ডেন্টালে আসা কোশ্চেন বলো। সলভ করলে তোমার একটা কনফিডেন্সও পারবে, তুমি বুঝতে পারবে যে আমি এই টপিকটা পড়লাম, এখন আমি মানে কোশ্চেন গুলো পারতেছি কিনা। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আজকে আমাদের টপিক হচ্ছে 1.6। এটা কি? বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা। তো বুনসেন বার্নার এই টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে। এই টপিকটার প্রথম যে পড়া সেটা হচ্ছে কি, বুনসেন বার্নারের কয়টি অংশ? তিনটি অংশ। ঠিক আছে, কয়টি অংশ? তিনটি অংশ। এখানে তিনটা অংশ আমরা মনে রাখবো কি করে, দেখো। বুনসেনের ব দিয়ে মনে রাখবো, ব, ব এবং ব। প্রথম বতে হচ্ছে আমাদের বেজ, ঠিক আছে। পরের বতে হচ্ছে বার্নার টিউব এবং তারপরের বতে হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং। সো তোমাকে এখান থেকে কোশ্চেনটা কিভাবে করতে পারে, প্রথম কোশ্চেন তো কয়টা অংশ এটা পারলা। সেকেন্ড কোশ্চেন এরকম করতে পারে, নিচের কোনটি বুনসেন বার্নারের অংশ নয়? তোমার বেস, বার্নার টিউব, বায়ু নিয়ন্ত্রক রিং, হয়তো অন্য কিছু দিয়ে দিল। ওকে, এখন তুমি যে বুনসেন বার্নার, মানে তুমি একটা ধরে নাও এটা একটা মোমবাতি। এই মোমবাতির দুই রকম শিখা থাকে, তাই না? একটা হচ্ছে উজ্জ্বল শিখা, একটা হচ্ছে অনজ্জ্বল শিখা। তো আসো আমরা এই উজ্জ্বল এবং অনজ্জ্বল দুইটা নিয়ে পড়ি। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বোঝা যায় কোথায় আমরা কোন শিখা ইউজ করি, পরীক্ষাগারে কোনটা ইউজ করি, কোথায় কালিসে শিখা, এইগুলো আমাদের খুব কনফিউজ করে। তো আসো এটা আমরা খুব সুন্দর করে শিখবো এখন। দেখো, অনুজ্জ্বল শিখা নিয়ে ফার্স্টে আমাদের পড়া, ঠিক আছে। তোমাকে আগে একটা ছন্দ শিখাই দিই। তুমি মনে রাখবা যে পরীক্ষাগারে অনু মনে করো কোনো একটা ব্যক্তির নাম বা তোমার কোনো ফ্রেন্ডের নাম বা যে কারো নাম। তো এভাবে মনে রাখতে পারো যে পরীক্ষাগারে অনু মানে কি, তোমার পরীক্ষাগারে তোমার অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা আবার খুবই উল্টাপাল্টা হইতো, যে পরীক্ষাগারে কোনটা আর মানে কোথায় কোনটা, এটা আবার খুবই উল্টাপাল্টা হতো। এই জন্য আমি মনে রাখছি এভাবে, যে পরীক্ষাগারে অনু। এখন দেখো, তুমি যে পরীক্ষাগারে একটা জিনিস ইউজ করবা, মানে কি জিনিসটা অবশ্যই ভালো হবে। ভালো হওয়া মানে কি, সেখানে তোমার শীর্ষকালই তৈরি হবে না। সুতরাং এভাবে মনে রাখবা যে পরীক্ষাগারে অনু, এবং অনু কি করছে, সেটার কারণে অনুজ্জ্বল শিখা ব্যবহার করি আমরা পরীক্ষাগারে, এবং সেটার কারণে এখানে কোনো শীর্ষকালই নেই। কারণ এটা ভালো, তাই আমরা পরীক্ষাগারে ইউজ করতেছি। সো এইভাবে মনে রাখতে পারো। এটা কিন্তু খুব উল্টাপাল্টা হয়, সুতরাং এখানে সাবধান। এরপরে দেখো, অনুজ্জ্বল শিখার তোমার প্রথম কথা হচ্ছে আমি দুই ভাবে পড়বো, একটা হচ্ছে অপূর্ণ দহনে কি হয়, সরি পূর্ণ দহনে কি হয়, আর একটা হচ্ছে আংশিক দহনে কি হয়। ঠিক আছে, আমরা পুরোপুরি কার্বন ডাইঅক্সাইডটাকে পুরাচ্ছি মনে করো, মানে তোমার মিথেনের সাথে, সরি মানে কার্বন ডাইঅক্সাইড পুরাচ্ছি না, মানে পূর্ণ দহন করতেছি। দেখো, কার্বন ডাইঅক্সাইড মিথেনের সাথে তুমি অক্সিজেন এর পূর্ণ দহন করলাম, মানে পুরাপুরি তুমি পুরালা এটাকে। পুরালে কি হবে, তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। পূর্ণ দহন, এটা কোথায় জানি আসছিল এমসিকিউ। সো পূর্ণ দহন আর অপূর্ণ দহন, এটা আমরা একটু পরে দেখতেছি। সো প্রথমটা বুঝলা যে পরীক্ষাগারে অণু, এটা মানে কি, পরীক্ষাগারে অণু মানে পরীক্ষাগারে তুমি অনুজ্জ্বল শিখা ইউজ করবা, এবং কেন করতেছো, কারণ এর শীর্ষকালী তৈরি হয় না। ওকে, আচ্ছা। আসলে এবার আমরা পরের টপিকে চলে যাই। এই দেখো, একটা ছবি আঁকানোর চেষ্টা করছে, এটা মোমবাতির মতো ধরে নাও। এখন এই মোমবাতির দিকে তোমার মানে ছবিটা আঁকানোর উদ্দেশ্য কি এখানে, কারণ তোমার এখান থেকে একটা কালার মনে রাখতে হবে। সে কালারটা কি, এই যে ভিতরের যে কালারটা, এই ভিতরের কালারটা কি, নীল কালার না? এই যে এখানে নীল কালার রাখছে, এইটার জন্য মেন হচ্ছে ছবিটা আঁকা। আসলে দেখো, আমরা কিভাবে এটাকে পড়বো, তোমার প্রথম কথা হচ্ছে মোমবাতির যে বাইরের অঞ্চল, সেটাকে আমরা বলতেছি বহিস্থ জারণ মন্ডল। এই যে জারণের উপর একটা বক্স করছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এবং কেন এটা বক্স করছি দেখো, ভিতরে দেখো তোমার অন্তঃস্থ বিজারণ মন্ডল। সো এইটাই তোমার এখান থেকে কোশ্চেন আসবে, যে এইটার বহিস্থ কি অঞ্চল আর অন্তঃস্থ কি অঞ্চল। ঠিক আছে, বহিস্থ হচ্ছে জারণ মন্ডল, ঠিক আছে, বাইরে আমাদের জারণ মন্ডল, আর ভিতরে, এই যে ভিতরে এখানে আমাদের কি হচ্ছে, বিজারণ মন্ডল। ওকে, এইটুক কথা আশা করি তোমরা পারবা। ঠিক আছে, অন্তঃস্থ বিজারণ মন্ডল, বহিস্থ জারণ মন্ডল। গেল। এখন এই বহিস্থ যে জারণ মন্ডল, এখানে কি কি ঘটতেছে। প্রথম কথাটা হচ্ছে পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তোমাকে শিখালাম যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে পূর্ণ দহন হবে এবং সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ওকে, এরপরে দেখো, শিখা পরীক্ষায় এই বহিস্থ জারণ মন্ডল ইউজ করা হয়। কত যে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, এটা শিখা পরীক্ষায় গেলেও পাবা। সো মেইন কথা দেখো, তোমাকে আমি আরেকবার বুঝাই দিই। তুমি পরীক্ষাগারে অণু মনে রাখবে, তাই না? পরীক্ষাগারে অণু মানে পরীক্ষাগারে অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয় কেন, কারণ এখানে শীর্ষকালি তৈরি হয় না। এবং এই সবকিছু ভালোর কারণে এটা কোথায় ইউজ করতেছো, তুমি শিক্ষা পরীক্ষায়। ওকে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে দেখো এটা টেম্পারেচার কত। এটা টেম্পারেচার হচ্ছে 1570 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কোনো কোনো বইয়ে 1600 ডিগ্রিও দেওয়া আছে, যেটা ইচ্ছা
তুমি দেখবা অপশনে যেটা আছে সেটা দিবা, কিন্তু এটাই হচ্ছে তোমার হাজির স্যারের বইয়ে দেওয়া আছে। আশা করি এইটুক টপিক বুঝতে পারছো। এরপর দেখো অন্তঃস্থ বিজারণ মণ্ডল, কেন এটা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এই অন্তঃস্থ যে বিজারণ মণ্ডল, এই বিজারণ কথাটা এখানে গুরুত্বপূর্ণ। তোমার অপশনে উল্টাপাল্টা করে দিবে, অন্তঃস্থ জারণ মণ্ডল দিয়ে দিবে, ওটা তো হবে না। সুতরাং অন্তঃস্থ বিজারণ মণ্ডল। সেকেন্ড কথা হচ্ছে কি, এই যে এটার কালারটা কি, অন্তঃস্থ বিজারণ মণ্ডলের কালার কি, নীল। ঠিক আছে, এই জন্য ছবিটা নীল করে রাখছি। আচ্ছা, এরপরে দেখো অসম্পূর্ণ দহনে তোমার কি হবে, তোমার সেম বিক্রিয়ায় কিন্তু CH4+O2, এখানে দেখো অসম্পূর্ণ দহন হয়ে তোমার কার্বন ডাই অক্সাইড না হয় কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং এইটার তাপমাত্রা তোমার কম, কারণ ওইটার তাপমাত্রা তোমার বেশি ছিল। ঠিক আছে, এটার তাপমাত্রাও বেশি কিন্তু ওটার তাপমাত্রা কম। আশা করি একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন দেখো তুমি কিভাবে মনে রাখবা। তুমি মনে রাখবা যে, ধরে নাও আমরা তো উকিল, তাই না, উকিলের নাম শুনছি, বা ওকালতি যারা করে, তো এইভাবে মনে রাখবা যে ওকালতি ভালো না কেন। দেখো ওকালতিতে তোমার উজ্জ্বল শিখা প্রথম কথা, হুম, উজ্জ্বল শিখা তৈরি হচ্ছে, এবং কতে হচ্ছে কালি সৃষ্টি হয়, এবং ভালো নাতে পরীক্ষাগারে উজ্জ্বল শিখা ব্যবহার করা হয় না। সো তুমি যদি চাও যে আমি দুইটাই মনে রাখবো, তাহলে এভাবে মনে রাখতে পারো যে পরীক্ষাগারে অনু আর ওকালতি ভালো না। কিন্তু তুমি যে কোনো একটা মনে রাখতে চাও তাও হবে, আমি একটাই মনে রাখতাম। তো তোমাদের সুবিধার জন্য যার যেটা ইচ্ছা এটা দিয়ে মনে রাখতে পারো যে ওকালতি ভালো না মানে কি। দেখো তোমার পরীক্ষাগারে তুমি উজ্জ্বল শিখা ব্যবহার মানে উজ্জ্বল শিখা ব্যবহার করবা না, কারণ কি, এখানে কালি সৃষ্টি হয়। ওকে, এইটা যে উতে হচ্ছে উজ্জ্বল শিখা, কতে হচ্ছে কালি সৃষ্টি হয়, ভালো নাতে হচ্ছে পরীক্ষাগারে এটাকে ইউজ করা যাবে না, এবং এটার অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এটা একটা রিজন। সুতরাং এই দুইটা ছন্দ তোমার এই আজকের টপিকের জন্য, যে পরীক্ষাগারে অনু আর ওকালতি ভালো না, যেটা ইচ্ছা সেটা তুমি নিবা, কিন্তু মনে রাখবা, এটা খুব কনফিউজ করে। আচ্ছা, এরপরে আসো আমরা স্পিরিট ল্যাম্প নিয়ে পড়বো। এই টপিকটা গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল 18-19 সালে চলে আসছে অলরেডি। দেখো তোমার অল্প সময়ের জন্য যদি তুমি তাপ দিতে চাও কোনো কিছু, অল্প সময়, এই কথাটাই তোমার এখানে কি ওয়ার্ড, অল্প তাপের জন্য। ঠিক আছে, অল্প তাপের জন্য তুমি কি করবা, স্পিরিট ল্যাম্প ইউজ করবা। খুবই অল্প তাপ দিচ্ছ, তখন স্পিরিট ল্যাম্প ইউজ করবা, ইম্পর্টেন্ট একটা কথা। এখন দেখো, তাহলে দেখো অল্প তাপের জন্য স্পিরিট ল্যাম্প, এই স্পিরিট ল্যাম্পের মধ্যে তোমার কি কি থাকে, মিথিলেটেড স্পিরিট, এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন এই মিথিলেটেড স্পিরিটের কম্পোজিশনটা আমরা পড়বো। মিথিলেটেড স্পিরিট আমাদের এই পুরোটা দিয়ে তৈরি। দেখো কি কি, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। ঠিক আছে, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল, এটা যেন ভুল না করো। হ্যাঁ, এই পরেরটাকে আমি পরে বোঝাচ্ছি, কিন্তু আগে দেখো তোমাকে যদি কোশ্চেন করে নিচের কোনটি মিথিলেটেড স্পিরিটের কম্পোজিশন, ঠিক আছে, তখন তোমার কি আসবে, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। এইটুকু আশা করি ক্লিয়ার। এখন তোমাকে যদি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো শুধু রেকটিফাইড স্পিরিটের কম্পোজিশন কি, তখন তোমার এইটা আসবে, 95% ইথানল প্লাস 4.4% পানি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুইটাই। ঠিক আছে, এটা যেন ভুল না করো, যে মিথিলেটেড স্পিরিট যদি তোমাকে বলে দেয় তখন তোমার এই পুরাটা আসবে, তোমার যদি শুধু রেকটিফাইড স্পিরিট বলে দেয় তখন তোমার এইটা আসবে। এই কম্পোজিশনটা যেন ভুল না করো, ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো শুষ্ক কারক বা ড্রাইং এজেন্টটা কি জিনিস, আর নিরোধক বা ডিহাইড্রিং এজেন্ট কি জিনিস। তুমি যদি এইটা মানে এতগুলো এক্সাম্পল মনে রাখতে নাও পারো, প্রথম একটা দুইটা তুমি মনে রাখবাই, কারণ অপশনে আমি দেখছি ম্যাক্সিমাম টাইমে এইগুলা এইটা বা এইটাই দিয়ে রাখে, বা এইটা দিয়ে রাখে, মানে প্রথমগুলো দিয়ে রাখে। সুতরাং তুমি এটা চেষ্টা করবা যে কোনো একটা পুরোটা মুখস্থ করার, হয় ড্রাই বা হচ্ছে শুষ্ক কারক এজেন্ট, যেমন অনার্দ্র CaCl2, KCl, MgSO4, সাদা P2O5, SiO2 আর গাঢ় H2SO4, এইটা মুখস্থ করলা। অথবা নিরোধক অল্প আছে, তুমি এটা মুখস্থ করতে পারো, কিন্তু যে কোনো একটা অবশ্যই মুখস্থ করবা। আবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, তো শুষ্ক কারক এবং নিরোধক দুটাই দুটাই কাজ করবে, মানে এই H2SO4 আর P2O5 এরা হচ্ছে শুষ্ক কারকও আবার নিরোধকও। ওকে, সো এখান থেকে আমার আমি তোমার কথা যদি শোনো, তাহলে শুধু তুমি এই কি বলে শুষ্ক কারক এইটার তুমি প্রথম দুই তিনটা মুখস্থ করে রাখলা, আর নিরোধকের তুমি প্রথম দুই তিনটা মুখস্থ করে রাখলা। কারণ কি, দেখো এই যে H2SO4 এটা কিন্তু মিল আছে, আবার P2O5 এখানেও P2O5 হবে, সুতরাং তোমার এইটা এটা মিল পাচ্ছ, সুতরাং তুমি এখানে তিনটা মুখস্থ করলে তো হয়ে যাচ্ছে, আর একটা SiO2, তাহলে তোমার সবই মুখস্থ হয়ে গেল, এই যে CaCl2, KCl, MgSO4 আর SiO2 শেষ। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের রাজ অম্লের সংকেত। রাজ অম্ল, ওকে, এটা কি জিনিস, এটা তোমার পরীক্ষায় খুবই উল্টাপাল্টা করে দেয় অপশনে। কিরকম অপশন দিবে, মনে করো তোমার এরকম দিল যে 3HNO3 প্লাস 1HCl, আবার এটাকে উল্টাই দিল 1HLNO3
প্লাস 3HCl কোনটা সঠিক বলো, এরকম করে তোমার উল্টাপাল্টা করে দিবে। সুতরাং উল্টাপাল্টা যেন তোমার না হয় এই জন্য একটা ট্রিক্স আছে, সেটা কি, তোমার HNO3 লেখো আর HCl লেখো। এখন দেখো এখানে 3 আছে না, তাহলে এখানে তো 3 হবে না, এখানে তোমার 1 হবে তখন। আর এখানে 3 নাই, ঠিক আছে, এখানে তোমার 3 নাই, আমি এখানে লিখে দেখাই, দেখো HNO3 আর HCl, তাই না? এখন তোমার এখানে দেখো 3 আছে, তাই না? তাহলে কিন্তু তোমার এখানে তোমার 3 বসবে না, এই 3টা তোমার নিচে চলে আসবে, এইটার ক্ষেত্রে বসবে। আর এখানে তোমার 1 আছে, মানে কিছুই নাই, সুতরাং 1টা এখানে এসে বসবে। দেখো এটা কিন্তু লেখা আছে এখানে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই দেখো 1 মল এই যে হচ্ছে, কারণ এখানে 3 আছে, 3 এর সাথে এখানে 3 বসবে না, এখানে তোমার কিছুই নাই, মানে তোমার 1 আছে, মানে এখানে তোমার 3 বসবে। এইভাবে মনে রাখতে পারো রাজমল বা অ্যাকোয়ারিজিয়ার সংকেত। আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক শুষ্ককারক, রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য কোনটি ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেসিকেটর। এই ডেসিকেটর কিন্তু আমরা শুরুতে পড়ছিলাম, প্রথম 1-2 ভিডিওর মধ্যে একটা পড়ছিলাম যে ডেসিকেটর কোনটা, ঠিক আছে, মানে ডেসিকেটরের ইউজ আমরা পড়ছিলাম ওখানে একটু। এখন দেখো রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য সাধারণত কি ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহার করা হয়। এখানে আসলে কি জিনিস, মানে কোন পদার্থ থাকে যেটার কারণে এই ডেসিকেটরটা শুষ্ককারক হিসেবে কাজ করে, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে CaCl2, ঠিক আছে, শুষ্ককারক পদার্থ CaCl2 রাখা হয়। আচ্ছা, তো এইটুক ছিল আমাদের নোটের পড়া, আশা করি এইটুক বুঝতে পারছো। এখন আসলে আমরা বই দেখাই কি কি আমরা বই থেকে এতক্ষণ পড়লাম এই 5-7 মিনিটে। দেখো বুনসেন বার্নারের 3টা পার্ট, তো 3টা পার্ট পড়ে ফেলছো। হ্যাঁ, এরপরে দেখো তোমার এই যে অনুজ্জ্বল শিখা কোথায় কোনটা ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে এই যে উজ্জ্বল শিখা, এই যে পরীক্ষাগারে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার ব্যবহার, মানে পরীক্ষাগারে অণু। ওকে, পূর্ণ দহনে কি হচ্ছে, কোথায় তোমার কালি ব্যবহার হচ্ছে না, কোথায় কালি তৈরি হচ্ছে। এই দেখো অনুজ্জ্বল শিখার 2টি জোন আছে, দেখো অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল এবং বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মণ্ডল। ওকে, এরপরে দেখো তোমার এটার হচ্ছে এই যে কি কোনটা কি, কোথায় তাপমাত্রা কম থাকে, এগুলা পড়তে হবে। এরপর দেখো এই যে তাপ দেওয়ার জন্য বহিস্থ চারণ মণ্ডল অঞ্চল ব্যবহার করা হয়। ওকে, এইগুলা তোমার এখান থেকে ছোট ছোট কিছু এমসিকিউ, এই যে তোমার ছবি দেওয়া আছে বইয়ে, এগুলো দেখবা। এই দেখো বহিস্থ জারণ শিখার টেম্পারেচার 1570 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। এই দেখো স্পিরিট ল্যাম্পের এই কোশ্চেনটা, যে তুমি এই যে মিথিলেটেড স্পিরিট কত পার্সেন্ট, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% পানি। আবার রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে তুমি এইটুকু মনে রাখতে পারো যে রেকটিফাইড স্পিরিট আমার এইটুকু, ঠিক আছে। স্পিরিট ল্যাম্প ল্যাবরেটরিতে স্বল্প তাপের জন্য, যে স্বল্প তাপ অল্প তাপ, এখানে অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়, কারণ এটা পরীক্ষাগারে। সো এইগুলা যেন তুমি উল্টাপাল্টা না করো, এই জন্য তোমাকে 2টা ট্রিক শিখাইছে, একটা হচ্ছে কি পরীক্ষাগারে অনু, আর ওকালতে ভালো না, যেটা ইচ্ছা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো টেস্ট টিউব কত ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কোণে ধরতে হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তো দেখে রাখবা, ঠিক আছে। এই টেস্ট টিউবকে অল্প শিখাতে উত্তপ্ত করা দরকার, এগুলো দিয়ে দেয় অনেক সময়, এইগুলা এখান থেকে দেখলা, অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে এখান থেকে এই 1-2টা এমসিকিউ পড়ে রাখলা, এগুলা রিডিং পড়লা, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এইটা ইম্পর্টেন্ট, দেখো এই যে পোর্সেলিন বাটি সিরামিকের তৈরি এবং সাদা বর্ণের, পোর্সেলিন বাটি কিসের তৈরি, সিরামিকের তৈরি। হুম, আর তোমাদের তো একেবারে যে শিখাই দিলাম, ঠিক আছে, বা রাজঅম্ল, এটা কি লিখবা তুমি, HNO3 যেটা থাকবে, HNO3 তে 3 আছে, মানে এখানে তোমার 3 বসবে না, 1 বসবে। আর HCl এ তোমার কিছুই নেই, তাহলে 3 বসবে। এটা যেন ভুল না হয়, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে এটা দেখো, এটা তো খুব সহজ, যে রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কোনটি ব্যবহার করা হয়, যে ডেসিকেটর, এগুলো অবশ্যই অবশ্যই পড়বা। আচ্ছা, এরপরে ওয়াটার বাথ, এটা পরের টপিকে আছে আমাদের, এটা কখনো পড়াবো নি। এখানে দেখো এই যে CaCl2 রাখা হয় শুষ্ককারক হিসেবে। এই দেখো শুষ্ককারক পদার্থের এক্সাম্পল গুলা, ঠিক আছে। তো শুরুতে তোমার দেখো এইগুলাই তোমার তুলে দেয় অনেক সময়, তো এটাই ভালো করে পড়বা, যে কোনো একটা মুখস্থ করবা। বলছি দেখো H2SO4 আর P2O5 উভয় শুষ্ককারক পদার্থ রূপে ব্যবহার করা হয়। এখন আসো আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করি। বেশিরভাগ স্কুল কলেজের ল্যাবরেটরিতে তাপের উৎস হিসেবে অধিক সংখ্যক মানে অধিক সংখ্যায় কোনটি ব্যবহার করা হয়, বুনসেন, সহজ। এরপরে দেখো বুনসেন বার্নারের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়, এটা তোমাকে জানতে হবে, যে বুনসেন বার্নারের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম না, গ্যাসোলিন না, কেরোসিন না, এটা কিন্তু মেনত প্রাকৃতিক গ্যাস ইউজ করা হয়। আচ্ছা, বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার সম্পূর্ণ দহন মণ্ডল নিচের কোনটি, এটা দেখো তো পারো নাকি, দেখো বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার সম্পূর্ণ দহন মণ্ডল, সম্পূর্ণ দহন আর অনুজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা মানে এই দেখো এটা অনুজ্জ্বল আছে, এখানে ইয়ে আছে, তাহলে দেখো এই যে বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল। ওকে, এরপর দেখো বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় কার্বন বিজারণ মণ্ডল কোনটি, ব্লু জোন। এই যে কালারটার জন্য তোমাকে ওখানে কালার দেখাইছিলাম, যে ব্লু জোনটাই কি তোমার বিজারণ মণ্ডল। আচ্ছা, উজ্জ্বল শিখার বিজারণ মণ্ডল কোনটি, দেখো অসম্পূর্ণ দহন মণ্ডল। ওকে, সো এই টপিকটা তোমার এইটুকু ছিল। আরেকটা এমসিকিউ আছে এখান থেকে, যে 6 নম্বর, সেটা কি মেডিকেল অ্যাপ্লিকেশন টেস্টে আসছে 18-19-এ, এটা দেখো তুমি পারবা। স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য,
অপশনগুলো আগে সুন্দর করে পড়ো। সাশ্রয়ী, শিখা নিয়ন্ত্রণ করা যায়, শিখার তাপমাত্রা কম, মিথানল ও মিথানলের জ্বালানি। দেখো তোমাকে আমি কি বলছিলাম, স্বল্প সরি স্বল্প তাপ, ঠিক আছে? এইটুক তোমাকে শুরুতে বলছিলাম না যে এটার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অল্প তাপ বা স্বল্প তাপ দেওয়ার জন্য। মানে কি, তোমার শিখার টেম্পারেচার কম থাকবে। এটা তোমার ডাইরেক্ট হুবহু বইয়ের লাইন না, কিন্তু ওইটা দিয়ে কিন্তু তুমি পারবা একটু চিন্তা করে মারলে, ঠিক আছে? সো তোমাকে যেটাই মনে করে পড়বা, খুব ভালো করে পড়বা যেন তুমি এগুলা অ্যান্সার করতে পারো। এরপরে দেখো, নিচের কোনটি রাজ অম্ল হিসেবে পরিচিত? নিজেরাই পারবা, পজ করে এটার অ্যান্সার দাও। দেখো তোমার কি বলছি, HNO3 এটা তোমার এক থাকবে, H2HCl এটা 3 থাকবে। কোথায় আছে এমন? এই যে 1 নম্বরে আছে, সহজ। এটা দেখো, সাধারণত 100 ডিগ্রি এর নিচে তাপ প্রয়োগের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে পানি, পানি বা পানিবাদ বা ওয়াটার, কি কি জানি ছিল, পানিবাদ, যাই হোক। তো এটা হচ্ছে আমরা পরের একটা টপিক আছে, ওখানে সুন্দর করে পড়বো না, এটা জাস্ট এখানে দিয়ে রাখছে, এই যে এখানে তোমাকে দেখালাম না, এই যে ওয়াটার বাথ বা পানিগাহ, ওইটা। আচ্ছা, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম MBBS। তো আমি চেষ্টা করবো এরকম প্রত্যেকটা টপিকের ওপর ভিডিও বানাতে, যেন তোমাদের ছোট ছোট টপিকগুলো ক্লিয়ার হয়ে যায় এবং সহজও লাগে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।